হ্যালো সুপ্রিয় ভাই বোনেরা, আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা গাণিতিক মডেলিংয়ের মিথস্ক্রিয় জনসংখ্যা অবিচ্ছিন্ন মডেল এই অধ্যায়ের নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকের পর্বে আমরা যে ম্যাটটি নিয়ে আলোচনা করব শিকারী মডেলের dn1 dt সমান এটা দেওয়া আছে, dn2 dt সমান এটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। দেখা হচ্ছে এতই সকল সমাধান পর্যায়ে অর্থাৎ পর্যায়টা আমাদেরকে নির্ণয় করতে বলা হচ্ছে। প্রথমে আমরা শিকারী মডেলটা অর্থাৎ কি বুঝায়, মনে করেন আমরা জানি যে বাঘ হরিণকে ধরে খায়, ঠিক আছে? তাহলে এখানে আমরা যদি খেয়াল করি বাঘ হরিণকে খায়, অর্থাৎ বাঘ হচ্ছে শিকারী, হরিণ হচ্ছে শিকার। তাহলে আমার যদি কোনো কারণে বাঘ যদি কোনো কারণে কমে যায়, তখন আমার দেখা যাবে হরিণের সংখ্যা বৃদ্ধি পাবে, অর্থাৎ শিকারীর অনুপস্থিতিতে শিকার প্রজাতি কিভাবে বৃদ্ধি পাবে। এই যে এটাই হচ্ছে বেসিক্যালি শিকারী মডেল নামে পরিচিত। তো এই জন্য আমরা ধরে নিচ্ছি প্রথমে n1t এবং n2t, এই যে এখানে n1 এবং n2 এর যে কথাটা বলা হয়েছে এটি হচ্ছে আমার টি সময়ের শিকার ও শিকারীর জনসংখ্যা নির্দেশ করে। n1tটা হচ্ছে শিকারের জনসংখ্যা আর n2t হচ্ছে শিকারীর জনসংখ্যা নির্দেশ করে। কেমন? শিকারীর অনুপস্থিতিতে শিকার প্রজাতি বৃদ্ধি পাবে, এটা অস্বাভাবিক কিছু না, একদম স্বাভাবিক। এবং শিকারের অনুপস্থিতিতে শিকারী প্রজাতি আবার কি পাবে? হ্রাস পাবে। শিকারের অনুপস্থিতিতে শিকারী প্রজাতি আমার কি পাবে? হ্রাস পাবে। মানে যে কোনো একটা যদি আমার হ্রাস পাই তাহলে তার বৃদ্ধি বা হ্রাস আমরা দেখতে পাবো। এই ঘটনাসমূহ নিম্নলিখিত আর শিকারী মডেলটা আমরা ওই যে বাঘ হরিণকে বক্ষণ করি সেটা দিয়ে আমরা মনে রাখতে পারি বা বুঝতে পারি। এই ঘটনাসমূহ নিম্নলিখিত শিকারী নামে পরিচিত বা বল দ্বারা মডেল নামেও পরিচিত। তার নিম্নে আমরা কি করব? প্রবেশ করানো হলো। কেমন? তাহলে আমরা যেটা দেওয়া আছে সেটা আমরা লিখবো যে dn1 dt সমান এটা এবং dn2 dt সমান এটা আমরা প্রথমে লিখবো। তাহলে আমরা লিখতে পারি dn1 dt সমান আমরা লিখতে পারি a11 মাইনাস a12 n2 n1, এটাকে আমরা দিতে পারি এক নাম্বার। তারপর দেন dn2 dt, তারপর dn2 dt সমান মাইনাস a21 প্লাস a22 n1 ইন্টু আমার n2, এটাকে আমরা দিতে পারি দুই নাম্বার সমীকরণ আমরা দিতে পারি, যেখানে a11 তারপর দেন a12 a21 a22 এগুলো সবগুলো হচ্ছে পজিটিভ কনস্ট্যান্ট। তাহলে আমরা লিখতে পারি, একটু পরিচয় করিয়ে দিব, যে যেখানে a11 a12 a21 তারপর দেন a22 আমাদের হচ্ছে কি ধনাত্মক ধ্রুবক আমরা বলতে পারি, ধনাত্মক ধ্রুবক আমরা বলতে পারি। তাহলে এখন আমাদের 1 ও 2 নংকে মাত্রাহীন করতে হবে। মাত্রাহীন করার জন্য শর্ত আছে। তাহলে আমরা লিখতে পারি যে 1 ও 2 নং সমীকরণকে মাত্রাহীন করার জন্য ধরি, মাত্রাহীন করার যে শর্ত সেখান থেকে আমরা পাই যে u of tau সমান আমরা লিখতে পারি আমরা 2 নম্বর সমীকরণ থেকে u of tau লিখব। কয় নম্বর সমীকরণ থেকে? 2 নম্বর সমীকরণ থেকে। a22 n1t ডিভাইডেড বাই a21 ডিভাইডেড বাই কি a21। কেমন? তারপর দেন আমরা b of tau বের করব 1 নম্বর সমীকরণ থেকে। কিভাবে? a12 n2t, এগুলো হচ্ছে মাত্রাহীন করার জন্য শর্ত থেকে আমরা পাই a11। জাস্ট আপনাদের মনে রাখার জন্য 2 নম্বর সমীকরণ থেকে বলছি। 2 নম্বর সমীকরণ থেকে a22 n1t, এটা দ্বারা প্রথম অর্থাৎ তৃতীয় সমীকরণের দ্বিতীয় টার্ম এবং প্রথম চলক দ্বারা আমরা ভাগ করব। নেগেটিভ নিব না, কারণ এগুলো ধনাত্মক ধ্রুবক, এই জন্য নেগেটিভ নিব না। a21 দ্বারা ভাগ করছি। b of 2 আমরা পাবো প্রথম সমীকরণ থেকে দ্বিতীয় টার্ম a12 n2t ডিভাইডেড বাই প্রথম চলক দ্বারা ভাগ করব a11 দ্বারা আমরা ভাগ করেছি। এই যেভাবে আমরা মনে রাখতে পারি। এরপর দেন আমরা মাত্রাহীন করার আরো শর্ত থেকে আমরা পাই যে টাউ সমান হচ্ছে a11t, টাউ সমান কি
A11 এক নম্বর সমীকরণের প্রথম চলক A11T। আর তারপর দেন আমাদের এখান থেকে আলফা সমান আমরা পাবো A22 ডিভাইডেড বাই A11 A22 ডিভাইডেড বাই কি A11, এটা হচ্ছে আলফা। এই যে চারটা লিখলাম, এই চারটা হচ্ছে মাত্রাহীন করার জন্য আমাদেরকে ধরে নিতে হবে। এখন আমরা যদি এখান থেকে টি আর আমরা যদি এই যে টি আর আমরা টাউ যদি বাদ দিই তাহলে আমরা পাবো যে অর্থাৎ দিকে আমরা লিখতে পারি যে এভাবে ইউ সমান আমরা লিখতে পারি A22N1 ডিভাইডেড বাই A21 আমরা বলতে পারি, অর্থাৎ ই টি আর টাউ এগুলো আমরা বাদ দিয়ে কেমন বি সমান আমরা লিখতে পারি A12N2 ডিভাইডেড বাই A11। এরপর দেন টাউ সমান আমরা লিখতে পারি A11T, ব্র্যাকেটের যে টার্মটা আছে সেটা বাদ দিলাম, আবার এই টি না, ব্র্যাকেটের মধ্যে যে টিটা আছে সেটা বাদ দিয়ে। তারপর দেন আলফা সমান আমরা বলতে পারি A21 ডিভাইডেড বাই A11। এগুলো পরবর্তীতে আমাদের ভ্যালুগুলো বসাতে হবে, তখন আমাদের কাজে লাগবে। তাহলে আশা করি আপনারা এতটুকু পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। আচ্ছা, আমরা যদি ইউ সমান এটা পাই, এখান থেকে কি আমরা N1 বের করতে পারি না? N1 বের করতে পারি না? তাহলে আমরা বলতে পারি যে অতএব আমরা একেবারে এখানে লিখে ফেলি যে অতএব N1 সমান আমরা কি লিখতে পারি বলেন তো? N1 সমান আমরা লিখতে পারি A21 ডিভাইডেড বাই A22, অর্থাৎ আর গুণন করেন তারপর N1 এর মান বের করেন A21 ইউ ডিভাইডেড বাই A22, এটাই তো আমরা পাচ্ছি, তাই না? হ্যাঁ, একইভাবে আপনি এখান থেকে N2 বের করেন, আর গুণ করেন N2 বের করেন, তাহলে N2 সমান আমরা পাবো যে A11 বি ডিভাইডেড বাই A12, এটাই আমরা পাচ্ছি। তাহলে আমরা N1 এবং N2 কি করে নিচ্ছি? আমরা বের করে নিচ্ছি। কি জন্য আমরা বের করলাম? কারণ এই দেখেন এক নম্বর সমীকরণে বাম পাশে N1 আছে, N2 সমীকরণে N2 আছে, তারপর দেন টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে বলতেছি এক নম্বর আর দুই নম্বর সমীকরণের বাম পাশে। এই জন্য আমরা N1 এবং N2 আমাদের দরকার ডিফারেন্সিয়েশন করব, এই জন্য N1 এবং N2 আমরা বের করে নিয়েছি। তাহলে আমরা লিখতে পারি যে অর্থাৎ আমরা যদি এখন টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি dN1 dt সমান আমরা লিখতে পারি dN1 dt সমান আমরা বলতে পারি dN1 dt সমান আমরা বলতে পারি যে আমাদের N1 সমান কি জানা আছে A21 A22 ইউ জানা আছে। তাহলে টি এর সাপেক্ষে এগুলো হচ্ছে কনস্ট্যান্ট, এই যে এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এগুলোকে আমরা বাইরে বের করে রাখি A21 A22 ইউকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো du dt। ক্লিয়ার? একইভাবে আমরা যদি N2 কে যদি করি টি এর সাপেক্ষে তাহলে dN2 dt, টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি। ক্লিয়ার? তো আমরা যদি পাই তাহলে আমরা কি পাবো A11 A12 dB dt। আশা করি সেটা বুঝতে পেরেছেন। এটা বুঝলে এটা আমরা ইজিলি বোঝা যায়। এখন আমরা চেইন রুল ব্যবহার করতে হবে, টাউ নিয়ে আসতে হবে। তাহলে A21 A22 চেইন রুল অনুযায়ী আমরা পাই du dটাউ dt। দেখেন তো dটাউ কাটাকাটি গিয়ে du dt চলে আসতেছে, টাউ আনতে হবে। ক্লিয়ার? একইভাবে এখানে আনেন A11 A12 থাকুক dB dটাউ, চেইন রুল ব্যবহার করে dটাউ dt, আবার কাটাকাটি গিয়ে কিন্তু আগেরটা চলে আসে। আচ্ছা, এরপর দেন A21 A22 আমরা লিখতে পারি, সেটা লিখলাম du dটাউ যেরকম আছে সেরকম লিখলাম। মাত্রাহীন করার জন্য আমরা ধরেছিলাম টাউ সমান A11T, সেটা এখন লিখতে পারি ddt লিখলাম, টাউ সমান লিখতে পারি A11T আমরা লিখতে পারি। এরপর দেন আমরা লিখতে পারি A11টা টি এর সাপেক্ষে কনস্ট্যান্ট, সেটাকে বাইরে বের করে নিয়ে আসলাম, সামনে নিয়ে আসলাম। A21 তো আগে থেকে ছিল সেটা লিখলাম, ডিভাইডেড বাই A22 ছিল সেটাও লিখলাম, du dটাও আছে du dটাও সেটাও লিখলাম, আর টিকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 হয়, এখানে 1 লেখার কোনো প্রয়োজন নাই। গেল, এবার এটার মধ্যে আসি A11 A12 dB dটাও থাকুক ddt লিখলাম, ddt সেটা লিখলাম। টাউ সমান কি আমরা মাত্রাহীন করার জন্য ধরেছিলাম A11T, টাউ সমান সেটাও আমরা এখানে অ্যাপ্লাই করলাম। তাহলে টি এর সাপেক্ষে A11 কনস্ট্যান্ট সেটা বাইরে চলে আসবে, তাহলে A11 তো একটা আসবে আর একটা এখান থেকে আসছে, তাহলে কি হবে A11 হোল স্কয়ার হবে, আর নিচে আছে A12 dB dটাও সেটা লিখলাম, টিকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 হয়, তাহলে 1টা লেখার প্রয়োজন নাই। তাহলে আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এতটুকু পর্যন্ত। এখন আমরা এক নম্বর সমীকরণে dN1 dt N2
এবং n1 এর মানগুলো আমরা এখন বসিয়ে দিব। এই যে আমাদের 1 নম্বর যে সমীকরণটা আছে, 1 নম্বর সমীকরণে এই জায়গায় n1 এর জায়গায় n2 এর জায়গায় এই যে n1 এবং n2 এর মানগুলো বের করেছিলাম, সেই মানগুলো আমরা এখন 1 নম্বর সমীকরণে কি করব, বসিয়ে দিব। তাহলে বসিয়ে দিলে আমরা পাবো, তাহলে আমরা লিখতে পারি 1 নম্বর 2 নম্বর দুইটাতেই বসাবো। আগে আমরা 1 নম্বরে বসাই। 1 নং এ dn1 dt n2 এবং n1 এর মান বসিয়ে পাই। n1 এর মান কি বসিয়ে পাই। তাহলে বসালে আমরা কি পাবো, a11 a21 a22। এই যে dn1 dt এর রেজাল্টটা আমরা বসাই দিচ্ছি বাম পাশে। a22 বসালাম, du dটাও আছে, du dটাও লিখলাম। এবার ডান পাশে আসি। ডান পাশে আছে a11 মাইনাস a12, তারপর দেন n2 এর রেজাল্ট। n2 এর মান ছিল a11 v ডিভাইডেড বাই a12, তাই না? এই যে n2 এর মানটা বসিয়ে দিলাম এখান থেকে। তারপর তার সাথে গুণাকারে আছে আমার n1 এর মান হচ্ছে এটা, এখান থেকে কপি পেস্ট করে এখানে বসিয়ে দেন a21 u ডিভাইডেড বাই a22 বসিয়ে দিলাম। ওকে ফাইন। এবারে আমরা ক্যালকুলেশনে যাই। আমরা ক্যালকুলেশনে গেলে a11 a21 ডিভাইডেড বাই a22 থাকুক, du dটাও আছে। দেখেন a11 কমন যায়, তাহলে a11 কমন নিলাম, আর এগুলো আমরা লিখে দিই। কেমন আমরা লিখে দিলাম। তাহলে a11 তো কমন নিলাম, তাহলে কি থাকে এখানে 1 হয়, মাইনাস a12 কাটাকাটি যায়, শুধু b থাকে, b লিখলাম। a11 উভয় পক্ষে বাদ যায়, a21 উভয় পক্ষে বাদ যায়, a22 উভয় পক্ষে বাদ যায়। তাহলে আর কি থাকে, du dটাও থাকে, ডান পাশে থাকে u ইন্টু 1 মাইনাস b। ক্লিয়ার? এটাকে আমরা দিতে পারি 3 নম্বর সমীকরণ। তাহলে কি করছি, 1 নম্বর সমীকরণে dn1 n2 n1 এর মানগুলো কি করলাম, এই যে dn1 n2 n1 এর মানগুলো বসিয়ে দিলাম। এখন আপনি 2 নম্বর সমীকরণে একইভাবে dn2 dt এই যে মানটা বের করছি না, dn2 dt এর মানটা এবং n1 n2 এর মানটা কি করে দেন, 2 নম্বর সমীকরণে বসিয়ে দেন। তাহলে বসা দিলে এরকম আরেকটা সমীকরণ আমরা পাবো। তাহলে বসাই। অঙ্কটা একদম ইজি, কঠিন কিছুই না, জাস্ট একটু আপনাদেরকে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে খেয়াল করলে আপনারা পারবেন। n1 n2 এর আমরা মান বসিয়ে পাই, n1 n2 এর কি মান বসিয়ে পাই। তার বসা দিলে আমরা পাবো, তাহলে এটা আমরা পাবো হোল স্কয়ার আছে, db কে dটাও আছে, তাই না? dn2 dt এর মানটা বসাই দিচ্ছি, db dটাও আছে, বসালাম। তারপর দেন ডান পাশে মাইনাস a21 প্লাস a22 ইন্টু a21 u ডিভাইডেড বাই a22, তার সাথে গুণাকারে আছে আমাদের n2 এর রেজাল্ট হচ্ছে a11 ডিভাইডেড বাই a12 ইন্টু b বসিয়ে দিলাম। তাহলে আমরা আসি ক্যালকুলেশন করি। a11 হোল স্কয়ার ডিভাইডেড বাই a12 db dটাও সেটা লিখলাম। এখান থেকে a21 কমন যায়, তাহলে a11 আছে, a11 লিখলাম, a21 কমন যায় সেটা লিখলাম, ডিভাইডেড বাই আমাদের আছে a12, অর্থাৎ ব্র্যাকেটের এই পাশে যে কথা প্রথমে লেখা একই কথা, a12 লিখলাম, b আছে, bটাও লিখলাম। তাহলে a21 যদি কমন নিয়ে ফেলি তাহলে এখানে -1 হয়, পজিটিভটা আগে লিখি। দেখেন a22 চলে যায়, a21 যদি কমন নিয়ে ফেলি আর তাকে ইউ পজিটিভটা আগে লিখলাম, মাইনাস এই মাইনাস দিলাম, a21 তো কমন নিয়ে ফেলছি, কমন নিয়ে ফেললে 1। ক্লিয়ার? তারপর উভয় পক্ষে দেখেন a11 একটা কাটাকাটি যায়, তারপর a12 কাটাকাটি যায়, তাহলে আর কি থাকে, বাম পাশে থাকে a11 একটা থেকে যায়, দুইটা থেকে একটা চলে যাবে, একটা থেকে যাবে, db dটাও। ক্লিয়ার? তারপর এই দুইটা তো চলে গেল, a21 তো থেকে যাবে, তার সাথে আমার ইউ মাইনাস 1 ইন্টু কি থাকবে, বি আমার বসে যাবে। আচ্ছা, আমরা যদি খেয়াল করি এখান থেকে db dটাও সমান আমরা লিখতে পারি a21 ডিভাইডেড বাই a11টা এই পাশে ভাগাকারের নিচে আসবে, u মাইনাস 1 ইন্টু ভি। স্যার মনে আছে a21 a11 সমান আমরা মাত্রাহীন করার জন্য ধরেছিলাম যে আলফা, দেখছেন এখন এগুলো কাজে লাগতেছে, আলফা ধরছিলাম, এই আলফাটা আমরা এখন এখানে বসিয়ে দিব। তাহলে আমরা পাচ্ছি db dটাও সমান আমরা পাচ্ছি, এটার মান হচ্ছে আলফা, আলফা ইন্টু
ইউ মাইনাস ওয়ান ইন্টু ভি আমরা পাচ্ছি, এটাকে দিতে পারি আমরা 4 নাম্বার সমীকরণ। কয় নাম্বার? আগে দিছি 3 নাম্বার, এখন কয় নাম্বার? 4 নাম্বার সমীকরণ। তাহলে আমরা কি করলাম? dn1 dt dn2 dt অর্থাৎ n1 n2 কে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে চেইন রুল ব্যবহার করে দুটো রেজাল্ট বের করছি। তারপর n1 n2 dn1 dn2 এর মানগুলো 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণে বসিয়ে নতুন আরো দুটো সমীকরণ আমরা পেয়েছি, 3 নাম্বার আর 4 নাম্বার। আশা করি এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার। এবার আমাদেরকে ভারসাম্য বিন্দুতে কাজ করতে হবে। ভারসাম্য বিন্দুতে du dটাও db dটাও এর মান সবসময় 0 হবে। ভারসাম্য বিন্দুতে আমাদেরকে ভারসাম্য বিন্দুতে কাজ করতে হবে। ভারসাম্য বিন্দুতে আমাদের কি হবে? ভারসাম্য বিন্দুতে du dটাও এর মান 0 হবে এবং আমাদের কি হবে? db dটাও এর রেজাল্টও কি হবে? 0 হবে। ভারসাম্য বিন্দুতে এই দুইটার মান সবসময় কি হবে? 0 হবে। du dটাও এর রেজাল্ট কি পেয়েছি আমরা কিছুক্ষণ আগে? 3 নাম্বার সমীকরণে 1 মাইনাস বি ইন্টু ইউ সমান 0। 4 নাম্বার সমীকরণে আমরা পেয়েছি আলফা বি ইউ মাইনাস 1 ইকুয়াল কত? 0। এটা পেয়েছিলাম। তাহলে এখান থেকে আমরা বলতে পারি হয় 1 মাইনাস বি সমান 0 হবে, অথবা না হয় ইউ সমান 0 হবে, তাই না? এটাই তো বলতে পারি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 1 মাইনাস বি সমান 0 হলে বি সমান 1 পাচ্ছি, অথবা ইউ সমান 0 পাচ্ছি। ব্যাপারটা এরকম না? হ্যাঁ। এবার এখানে আসি, আলফা এর মান 0 হতে পারে না, কারণ আমার বলাই ছিল যে আলফা এর মানটা হচ্ছে 0 থেকে বড়। আলফার মানটা কি হবে? 0 থেকে কি বড়। আলফা এর মান যদি 0 থেকে যদি বড় হয় তাহলে তার মান কি হতে পারে না? 0 হতে পারে না। তাহলে আমরা লিখতে পারি বি ইন্টু ইউ মাইনাস 1 ইকুয়াল টু 0 লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি হয় বি সমান 0 হবে, অথবা না হয় আমার ইউ মাইনাস 1 ইকুয়াল টু 0 হবে। এখান থেকে আমরা বলতে পারি বি ইকুয়াল টু 0, অথবা আমরা বলতে পারি ইউ সমান 1। তাহলে দেখেন আপনি বি এর মান পেয়েছেন একবার 1, বি এর মান পেয়েছেন একবার 0, আবার ইউ ইকুয়াল টু 0 পেয়েছেন, আবার ইউ ইকুয়ালস টু 1 পেয়েছেন। তাহলে ইউর মান একবার 0 পেয়েছি, বি এর মানও একবার 0 পেয়েছি। তাহলে ইউ সমান বি সমান 0 লিখতে পারি। অথবা ইউর মান একবার 1 পেয়েছি, দেখেন আরেকবার বি এর মান 1 পেয়েছেন, তাহলে ইউর মানও 1, বি এর মানও কি 1, আমরা এইভাবে লিখতে পারি। ওকে, ফাইন। এবার আমরা ইউ সমান বি সমান 1 এই ভারসাম্য বিন্দুটা আমরা বিবেচনা করব, কারণ 0 বিন্দুতে আমার সেটা কি অস্থির হবে। তাহলে আমরা শুধু এটা বিবেচনা করব। তাহলে আমরা লিখতে পারি যে আমরা কেবলমাত্র কারণ 0 থেকে বড় আমাদের প্রয়োজন, এই জন্য আমরা কেবলমাত্র, আমাদের প্রশ্নে বলা ছিল যে n1 0 গ্রেটার দেন 0, মানে 0 থেকে বড় লাগবে। তাহলে এই জন্য আমরা 1টা নিব, 0টা অস্থির বলবো। আমরা কেবলমাত্র ইউ সমান বি সমান 1 ভারসাম্য বিন্দু বিবেচনা করে এবং ইউ সমান বি সমান 0 এটা কি অস্থির হবে বা অস্থিতিশীল হবে। কেমন? ওকে, ফাইন। এবার আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে রৈখিকরণ করতে হবে। রৈখিকরণ করার জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে। মনে রাখতে হবে আপনাকে, ইউ সমান তো 1, ঠিক আছে, আবার ভি সমানও কত? আবার ভি সমানও হচ্ছে, এবংটা এত দূরে লেখার দরকার নেই, এবং বি সমানও কত? আপনার 1 না? ইউ সমান 1, বি সমান 1। আপনি তার সাথে একটা সামান্য পরিমাণ কিছু যোগ করবেন, আমরা এক্স যোগ করব, আর ভি এর ক্ষেত্রে ওয়াই যোগ করব। অর্থাৎ আপনাকে রৈখিকরণ করার জন্য আপনাকে এই কাজটা করে নিতে হবে। মনে রাখবেন, এই ক্ষেত্রে এটা আপনারা একটু হাইলাইটস মার্ক দিয়ে নোট খাতায় করে রাখবেন, কারণ পরীক্ষার আগে যাতে আপনার নজরে আসে যে ইউ সমান 1 প্লাস এক্স, বি সমান 1 প্লাস ওয়াই ধরে আপনাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে ইউ এবং বি এর এই মানগুলো আমরা 3 নাম্বার এবং 4 নাম্বার সমীকরণে আমরা বসিয়ে দিব। এই যে 3 নাম্বার সমীকরণে ইউ আর বি আছে না, এই 3 নাম্বার এবং 4 নাম্বার সমীকরণে ইউ বি এর মানগুলো কি করে দিব? বসিয়ে দিব। তাহলে আমরা লিখতে পারি যে এখন ইউ ও বি এর মান 3 নং ও 4 নং সমীকরণে বসিয়ে পাই, 4 নং সমীকরণে বসাই। এই যে কথাটা লিখবেন, বসাই।
তাহলে 3 নাম্বার সমীকরণে আপনি যদি মানটা বসিয়ে দেন ডি টাউ, এটা তো আছে, ইউ এর মানটা বসান 1 প্লাস এক্স বসাই দেন। আপনারা 3 নাম্বার সমীকরণে ইউ এর মান বি এর মান বসাই দেন, বসাই দিলে আপনি এটাই পাবেন 1 মাইনাস ওয়াইটা পাবেন, প্লাস মাইনাসে মাইনাস, ক্যালকুলেশন করেন 1 প্লাস এক্স থাকবে, 1 চলে যাবে, মাইনাস ওয়াই হবে, মাইনাস ওয়াই লিখতে পারি। 4 নম্বরে বসান একইভাবে, 4 নম্বরে বসালে ডি টাউ আমার বি আছে 4 নম্বর সমীকরণে, তাহলে 1 প্লাস ওয়াই হবে সমান আলফা ইন্টু বি আছে, বি মানে হচ্ছে 1 প্লাস ওয়াই, তারপর দেন 1 প্লাস এক্স মাইনাস 1 হবে। জাস্ট 4 নাম্বার 3 নাম্বার সমীকরণে আপনি ইউবি এর মানটা বসাবেন, আর কিছুই না, বসালে এই দুটো রেজাল্ট পাবেন আর কি। তাহলে ক্যালকুলেশন করলে আলফা 1 চলে যাবে, শুধু এক্স থাকবে, আর 1 প্লাস ওয়াই থাকবে। তাহলে দুইটাকে একত্রে করে আমরা লিখতে পারি এভাবে, দুইটাকে 1কে টাওয়ার সাপেক্ষে ডিফারেন্স, 1 তো কনস্ট্যান্ট অন্তরীকরণ শূন্য হয়, তাহলে ডিএক্স ডিটাও পাচ্ছি সমান পাচ্ছি মাইনাস ওয়াই ইন্টু 1 প্লাস এক্স, মাইনাস ওয়াই ইন্টু 1 প্লাস এক্স, ভাঙলে আমরা পাবো মাইনাস ওয়াই, ওকে মাইনাস ওয়াই প্লাস মাইনাসে মাইনাস এক্স ইন্টু ওয়াই আমরা পাবো। আবার এখান থেকে পাচ্ছি 1কে অন্তরীকরণ করলে শূন্য হয়, আর ডিটাও আমরা পাচ্ছি, ডিওয়াই দুইটাকে একসাথে লিখতেছি, ডিওয়াই ডিটাও সমান আমরা কি পেয়েছি আলফা এক্স ইন্টু 1 প্লাস ওয়াই, গুণ করলে আমরা পাচ্ছি আলফা এক্স প্লাস আলফা এক্স ওয়াই আমরা পাচ্ছি। এবার আমাদেরকে রৈখিকরণ করতে হবে। রৈখিকরণ করলে যে আমাদের দুইটা চলক একসাথে আছে সেই টার্মগুলো আমাদেরকে বাদ যাবে। রৈখিকরণের ক্ষেত্রে আমাদের আলফা কিন্তু কনস্ট্যান্ট, আলফা কিন্তু চলক না, এক্স ওয়াই চলক, দুইটা চলক বা তিনটা চলক যে টার্মগুলো থাকবে সেই টার্মগুলো বাদ যাবে, তাহলে এক্স ওয়াই চলে যাবে, কারণ রৈখিকরণের ক্ষেত্রে এটা আমরা নিতে পারবো না এই টার্মগুলো। তাহলে আমরা লিখতে পারি সুতরাং রৈখিকরণ করে পাই, আমরা রৈখিকরণ করার জন্য তো আমরা এগুলো ধরেছিলাম, রৈখিকরণ করে পাই, রৈখিকরণ অর্থাৎ এই জিনিসটা আনার জন্য, এই পর্যায়টা আনার জন্য আমাদেরকে ইউবি ধরতে হয়েছিল। রৈখিকরণ করে পাই, তাহলে রৈখিকরণ করলে আমরা পাবো যে ডিএক্স ডিটাও ডিওয়াই ডিটাও সমান, আমরা ডিএক্স ডিটাও সমান কি পেয়েছি মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই, ডিওয়াই ডিটাও সমান কি পেয়েছি আলফা এক্স প্লাস। একটা কথা আপনাদেরকে বলি এই জায়গায়, যে আমরা যে এখানে রৈখিকরণ করতেছি, আমরা তো এগুলো লিখতেছি, এগুলা কি নেওয়া যাবে? আমরা ভুল করতেছি, নেওয়া যাবে না। আসলে সেটা আপনাদেরকে বোঝানোর জন্য সেটা ইচ্ছা করে লিখলাম। এই দুটা আমরা কি করতে পারবো না, নিতে পারবো না। আশা করি সেটা বুঝতে পেরেছেন কেন, কারণ রৈখিকরণের ক্ষেত্রে দুইটা চলক একসাথে আছে, এই টার্মগুলো আমরা নিতে পারবো না, এই জন্য আমরা মাইনাস ওয়াই নিব শুধু, আর এখান থেকে আলফা এক্সটা নিব। এবার সেটাকে আমরা ম্যাট্রিক্সের মাধ্যমে লিখব। কিসের মাধ্যমে? ম্যাট্রিক্সের মাধ্যমে আমরা লিখবো। আচ্ছা আমরা পরের পৃষ্ঠা লিখি একসাথে, পরের পৃষ্ঠা লিখছি, কেমন পরের পৃষ্ঠা লিখছি। তাহলে রৈখিকরণ করে আমরা কি পেয়েছি, আমরা পেয়েছি ডিএক্স ডিটাও সমান মাইনাস ওয়াই, ডিওয়াই ডিটাও সমান পেয়েছি আলফা এক্স। তাহলে আমরা যদি ম্যাট্রিক্সের মাধ্যমে লিখি, এটাকে এইভাবে লিখতে পারি ডিএক্স ডিটাও তারপর ডিওয়াই ডিটাও। ক্লিয়ার? এটা সমানুপাতিক চিহ্ন, আমরা কাছাকাছি সর্বসম চিহ্ন আমরা দিব, তাহলে আমরা সেটাকে এভাবে লিখতে পারি। এখানে এক্স আছে, চিন্তা করেন এক্স আছে মানে কি 0 ইন্টু এক্স আছে, মাইনাস ওয়াই মাইনাস 1 ইন্টু ওয়াই আছে, সহগগুলা নিব। এক্সের সহগ কত আছে 0, এই যে 0 লিখলাম। এখানে ওয়াই এর সহগ কত আছে -1, এই যে -1 লিখলাম। তারপর দেন আলফা এক্স, এক্সের সহগ কত আছে আলফা, সহগ মানে গুণাকারে যেটা থাকে, এক্সের সাথে গুণাকারে আলফা আছে, আলফা লিখলাম। প্লাস 0 ইন্টু ওয়াই আছে, ওয়াই নাই মানে কি, এখানে ওয়াই আছে নাই মানে কি 0 লিখতে পারি। তার সাথে এক্স ওয়াই, আমরা দুইটা ম্যাট্রিক্স গুণ করলে আপনি দেখেন এটাই পাচ্ছেন। দেখেন আপনি এটার সাথে এটা গুণ করেন, সারির সাথে কলাম 0 ইন্টু এক্স, এই যে 0x মাইনাস ওয়াই, ওকে ওয়াই, এই যে এটা আমরা পাচ্ছি মাইনাস ওয়াই। অর্থাৎ এই দুইটাকে গুণ করলে ম্যাট্রিক্সকে আমরা এটাই পাচ্ছি, এটাকে ভেঙে আমরা এটা লিখতে পারি।
আশা করি এতটুকু পর্যন্ত আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার আমরা এটাকে আমরা এ ধরব, তাহলে আমরা লিখতে পারি dx dটাও dy dটাও। আমরা লিখতে পারি যে এটাকে আমরা এ ধরতে পারি, এ লিখতে পারি, xy তো xy জায়গায় থাকবে। একটু পরিচয় করে দিব যে যেখানে আমার এ সমান হচ্ছে 0 -1 আলফা 0। ওকে ফাইন। আচ্ছা, এবার আমাদেরকে এর একটা স্বভাবী বহুপদী ধরতে হবে, স্বভাবী বহুপদী সমীকরণ আমাদেরকে ধরতে হবে। এখন এর স্বভাবী সমীকরণ আমাদেরকে ধরতে হবে। স্বভাবী সমীকরণ আমরা ধরব a - λI = 0। আমরা লিনিয়ার অ্যালজেব্রায় আইগেন ভ্যালু আইগেন ভেক্টর করার সময় স্বভাবী সমীকরণ, স্বভাবী বহুপদী, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, এই যে জিনিসগুলো আমরা দেখেছিলাম। তাহলে এ স্বভাবী সমীকরণ হচ্ছে a - λI এর পরম মান সমান কত হবে 0। তাহলে আমরা যদি রেজাল্টগুলো বসিয়ে দিই, এ রেজাল্ট কত 0 -1 আলফা 0, আমরা যদি বসিয়ে দিই তাহলে 0 -1 আলফা 0 আমরা বসিয়ে দিলাম। মাইনাসের জায়গায় মাইনাস লিখলাম, ল্যামডার জায়গায় ল্যামডা লিখলাম। আই হচ্ছে অবেদক ম্যাট্রিক্স, আমরা লিখতে পারি 1 0 0 1, 1 0 কি 0 1 লিখতে পারি, ইকুয়াল কত হবে 0 লিখতে পারি। আচ্ছা, এবার ক্যালকুলেশন করেন। 0 -1 ল্যামডা 0, ম্যাট্রিক্সের সাথে কোনো কিছু গুণাকার থাকলে সব এলিমেন্টসের সাথে বা সব ভুক্তির সাথে গুণ হয়, ম্যাট্রিক্সের ধর্ম অনুসারে আমরা জানি। তাহলে ল্যামডা ওকে ল্যামডা 0 0, ল্যামডা ওকে ল্যামডা হবে, লিখলাম ইকুয়াল 0 আছে। এরপর দেন আমরা লিখতে পারি 0 - ল্যামডা, এই যে প্রথমটার সাথে প্রথমটা ক্যালকুলেশন, 0 - ল্যামডা মানে মাইনাস ল্যামডা, তারপর -1 -0, -0 তো কিছুই নেই, তার মানে -1, ল্যামডা -0 সরি আলফা -0 তার মানে আলফা হবে, তারপর 0 - ল্যামডা তার মানে মাইনাস ল্যামডা, ইকুয়াল কত হবে 0 হবে। এখান থেকে আমরা যদি গুণ করি মাইনাসে প্লাস, ল্যামডার সাথে ল্যামডা গুণ করলে ল্যামডা স্কোয়ার, সূত্রের মাইনাস, তারপর এখান থেকে আমাদের পাচ্ছি আলফা ওকে আলফা, এখানে মাইনাস আছে মাইনাস দিতে হবে, ইকুয়াল 0। তাহলে ল্যামডা স্কোয়ার মাইনাসে প্লাস আলফা ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা ল্যামডা স্কোয়ার সমান পাচ্ছি মাইনাস আলফা, তাহলে আমরা পাচ্ছি ল্যামডা সমান প্লাস মাইনাস রুট ওভার মাইনাস আলফা, আমরা এটা পাচ্ছি। আমরা এখান থেকে পাচ্ছি প্লাস মাইনাস রুট ওভার, আমরা জানি আই স্কোয়ারের মান হচ্ছে -1, ঠিক না? কমপ্লেক্স নাম্বার থেকে আমরা এটা জানি। তাহলে -1 এর জায়গায় আমরা আই স্কোয়ার লিখতে পারি, লিখলাম, আলফা এর জায়গায় আলফা লিখলাম। এরপর দেন আমরা এখান থেকে লিখতে পারি প্লাস মাইনাস বর্গ রুট চলে যাবে, আই থাকবে, রুট ওভার আলফার জায়গায় বসে যাবে। আপনারা নিচে নিচে লিখবেন প্রত্যেকটা লাইন। তাহলে আমরা ল্যামডা এর মান কি পেয়েছি? ল্যামডা এর মান পেয়েছি প্লাস মাইনাস আই ইন্টু রুট ওভার আলফা। তাহলে এখানে যে বিন্দুটা আমরা পেলাম, এখানে আমরা যেটা পেলাম আই সমান, এটা কাল্পনিক না, ইমাজিনারি নাম্বার, আই কাল্পনিক। তাহলে আমরা লিখতে পারি যেহেতু আইগেন মানসমূহ কাল্পনিক, সুতরাং ইউ সমান বি সমান 1 বিন্দুর প্রতিবেশী ট্রাইজেক্টরি সমূহ বদ্ধ ও সমাধান পর্যায়ী। এত বিন্দুর প্রতিবেশী ট্রাইজেক্টরির বদ্ধ কি সমাধান পর্যায়ী, আমাদেরকে পর্যায়কালটা বের করতে বলছে। তাহলে আমরা যেহেতু এতটুকু পর্যন্ত আসছি পর্যায়ী পর্যন্ত, এবার আমরা পর্যায়কালটা বের করতে পারবো। তাহলে সমাধানের এই যে পর্যায়ীটা, এটার পর্যায়কালটা হবে সমাধানের পর্যায়কাল। আমরা পর্যায়কালের সূত্র থেকে আমরা জানি 2π/√ω ছিল, আমরা ফিজিক্সে পড়েছিলাম। তাহলে 2π/√ω আলফা হবে এই ক্ষেত্রে। তাহলে আমরা টি সমান আমরা পাবো 2π/√ω আলফা সমান কি ছিল মনে আছে? মাত্রাহীন করার জন্য ধরেছিলাম যে আলফা সমান আমরা ধরেছি 21/a11, আপনি মানটা বসিয়ে দেন, 21/a11। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে টি সমান
রুট ওভার এটা নিচ থেকে উপরে উঠলে উল্টে যাবে, a11 ডিভাইড বাই a21 সাথে টুয়াইস পাই হবে। এটাই হচ্ছে আমাদের পর্যায়কাল t ইকুয়ালস টু টুয়াইস পাই ইন্টু রুট ওভার a11 ডিভাইডেড বাই a21, দ্যাট উইল বি আনসার। আশা করি আপনারা এই ম্যাথটি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তাহলে ফাইনালি আমাদের যে প্রশ্নটি বলেছে শিকারী মডেল dn1 সমান এবং এটার পর্যায় নির্ণয় করা, সেটা আমরা বুঝতে পেরেছি। আমরা যদি এই ম্যাথটা যদি খেয়াল করি, আপনারা এখানে দুইটা ম্যাথ আছে, আপনারা দেখতে পাবেন যে চ্যাপ্টার নাম্বার 4-এর সায়েন্স বিএ পাবলিকেশনসের একটা 2000 সর্বশেষ আরও আসছে হয়তো সালটা। এই যে এই ক্যাটাগরি দুইটা অঙ্ক আছে, এখানে দুইটা অঙ্ক আছে। এই দুইটা অঙ্কটা একটু আপনাদেরকে দেখাই দিই, যদি কারো কোনো সমস্যা হয় তাহলে পরে সলভ করে দেবো আর কি। যাই হোক, একটু দেখেন দুইটার প্রশ্ন কিন্তু সেম। এখন যে ম্যাথটা করলাম এই প্রশ্নটা আর এই প্রশ্নটা সেম, ভিন্নটা কোথায়? ভিন্নটা হচ্ছে আপনার যদি এই প্রশ্নটা যদি আসে, এই প্রশ্নটা দেখেন এখানে দুইটা প্রশ্ন এখানে বলেছে মডেলটির মাত্রাহীন ভার্সন বের করো। তাহলে আমরা কিন্তু মাত্রাহীন আমরা বের করেছি, ওই যে আমরা দুইটা সমীকরণ পেয়েছিলাম না, ডিইউ ডিটাও ইউ ইন্টু 1 মাইনাস বি, আবার একটা সমীকরণ পেয়েছি ডিবি ডিটাও পেয়েছি না, কিছুক্ষণ আগে আমরা ম্যাথটা সলভ করেছি। এই যে ডিইউ ডিটাও তারপর দেন ডিবি ডিটাও আমরা বের করেছি না, এই এতটুকু পর্যন্ত। এই যে 3 নাম্বার এবং 4 নাম্বার সমীকরণ, এই যে আপনাদের একটু দেখিয়ে দিই, 3 নাম্বার এবং 4 নাম্বার সমীকরণ হচ্ছে আপনার সেই মাত্রাহীন ভার্সন। এই যে এটা লিখবেন মাত্রাহীন ভার্সন হলো এতটুকু। ক্লিয়ার গেল? এখন দেখেন হয়তো এটা আপনারা পারবেন, এই যে মাত্রাহীন ভার্সনটা বের করতে আপনারা পারবেন। আচ্ছা ওকে ফাইন। এরপর আপনাকে কেন আরেকটা কোয়েশ্চেন বলছে, ইউবি এর তলে মডেলটির অরবিট নির্ণয় বর্ণনা করো। কি বর্ণনা করো? অরবিট বর্ণনা করতে বলছে। এই যে অরবিট বর্ণনা করতে বলছে, এটা একটু দেখেন এই প্রশ্নটা। আপনারা যে 6 নাম্বার এবং 3 নাম্বার এখানে যেটা আমরা খাতায় করেছি 3 নাম্বার এবং 4 নাম্বার সমীকরণ, এখানে বইয়ের মধ্যে সেটাকে 6 নাম্বার এবং 7 নাম্বার দিয়েছে। যাই হোক, তাহলে আমরা 3 নাম্বারকে 6 নাম্বার সমীকরণ মনে করব, 4 নাম্বারকে 7 নাম্বার সমীকরণ আমরা মনে করব। কথাটা বুঝেন? আপনি যেটা পেয়েছেন ডিইউ ডিটাও ডিবি ডিটাও পেয়েছেন, এটা আপনি দেখলেও পারবেন, যদিও বা আপনি 7 নাম্বারকে 6 দ্বারা ভাগ করে দিবেন, বই অনুসারে সমীকরণ অনুসারে বলতেছি, 7 নাম্বারকে 6 দ্বারা ভাগ করে দিবেন। আর আপনার খাতায় আমরা যেটা করেছি 4 নাম্বারকে 3 নাম্বার দ্বারা ভাগ করবেন, করলে আপনি এটা পাবেন। ক্লিয়ার? পাওয়ার পরে দেন এই যে এই 8, এটাকে একটা সমীকরণ দিয়েছিলাম, 8 নাম্বার দিচ্ছি, নতুন যেটা পেয়েছি সেটাকে 8 নাম্বার দিলাম। ইহার ব্যতিক্রমী বিন্দু ইউ সমান বি সমান 0 এবং ইউ সমান বি সমান 1 এই সমীকরণকে লেখা যায়। এই কোথায় আমরা কোথায় বের করেছি? আমরা কিছুক্ষণ আগে সেগুলো আমরা কিন্তু ভারসাম্য বিন্দুতে আমরা বের করেছি। ভারসাম্য বিন্দুতে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম ইউ সমান বি সমান 0 এবং কি ইউ সমান বি সমান 1, এই বিন্দুগুলোতে ব্যতিক্রমী বিন্দু পাওয়া যায়, লেখা যায়। আচ্ছা, তাহলে দেখেন এখন আমরা যে কাজটা করব, ইন্টিগ্রেশন করার জন্য আপনাকে চলক পৃথকীকরণ করতে হবে। তাহলে আমরা ভি এর বংশ যেগুলো আছে সবগুলোকে এক পাশে নিয়ে আসবো, ইউর বংশগুলোকে এক পাশে নিয়ে আসবো। করার পর আপনি ইন্টিগ্রেশন করবেন, ইন্টিগ্রেশনগুলো আপনারা নর্মালি করবেন, এটা আপনারা পারবেন। ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন করার পরে আমরা তো জানি 1/x এর ইন্টিগ্রেশন হচ্ছে ln x, তারপর দেন ইন্টিগ্রেশন 1 ইন্টু ডিবি ইন্টিগ্রেশন ডিএক্স সমান কি x, তাহলে ইন্টিগ্রেশন ডিবিকে করলে বি পাওয়া যাবে। আরেকটা ব্যাপার হচ্ছে যদি ইন্টিগ্রেশনের লিমিট দেওয়া না থাকে তখন একটা কনস্ট্যান্ট দিতে হয়, এখানে কনস্ট্যান্ট আমরা এইচ ব্যবহার করব। কি ব্যবহার করব? এইচ। আগের কোয়েশ্চেনের মতো সেম, দেখেন আগের কোয়েশ্চেনের যেটাও আছে সেটাও আমরা এইচ ব্যবহার করেছি, একদম সেম কোয়েশ্চেন। আপনাকে যদি প্রশ্নটা যদি এটাও বলে সমতলে এই মডেলের কক্ষপথ আলোচনা করো, কথাটা ভালো করে খেয়াল করবেন, এই মডেলের কক্ষপথ আলোচনা করো যদি এই প্রশ্নটা বলে, এখন যে উত্তরটা করছি সেম উত্তর, এখন যে উত্তরটা করছি একদম হুবহু সেম, কোনো বেশ কম নাই। অথবা প্রশ্নটা যদি এটা বলে মডেলের অরবিট বর্ণনা করো, একই উত্তর, দুটোই প্রশ্ন সেম, উত্তর একই, হয়তো প্রশ্নটা দুইভাবে দেওয়া আছে। বুঝতে পারছি? অরবিট বর্ণনা করো আর কি মডেলের কক্ষপথ আলোচনা করো, কক্ষপথের ইংরেজি শব্দ হচ্ছে অরবিট, একই অরবিটের বাংলা হচ্ছে কক্ষপথ, দুটোই সেম, উত্তরটাও সেম হবে, এটা অস্বাভাবিক কিছু না। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমরা কনস্ট্যান্টে এইচ ব্যবহার করব। আচ্ছা করলাম, ওকে ফাইন। তারপর দেন আমরা এখান থেকে কি পাচ্ছি দেখেন, এখান থেকে আমরা ক্যালকুলেশনগুলো করে আমরা এইটুকু পর্যন্ত আসতে পেরেছি, সেটা নর্মাল ক্যালকুলেশন, এগুলো তো আপনারা করতেই পারবেন।
আচ্ছা, এবার এই জায়গাটা একটু খেয়াল করেন। ব্যতিক্রমী বিন্দুতে সমাকলন ধ্রুবক এইচ হবে এইচ মিনিমাম। ব্যতিক্রমী বিন্দুতে এইচটা কি হবে বলতেছে, এইচ মিনিমাম হবে। তাহলে এইচ মিনিমামের চেয়ে অবশ্যই এইচ বড়। এইচটা হচ্ছে এইচ ম্যাক্স মানে ম্যাক্সিমাম, তাহলে মিনিমাম থেকে অবশ্যই ম্যাক্সিমাম বড় হবে। তাহলে মিনিমাম থেকে ম্যাক্সিমামটা কি বড়, এইচটা বড়। আচ্ছা, তারপর দেন ইউ ইকুয়াল টু ভি ইকুয়াল টু 0-তে আমার 9 নং অসংজ্ঞায়িত। আমার ইউ ইকুয়ালস টু ভি ইকুয়ালস টু 0-তে 9 নং কি সমীকরণ, এই সমীকরণ 9 নংটা কি অসংজ্ঞায়িত, কারণ 0 টু দি পাওয়ার সামথিং। তাহলে আমরা কি পাবো, এখানে অসংজ্ঞায়িত পাবো। আর তাহলে এই দুইটা তো ব্যতিক্রমী বিন্দু পাইছি, একটা ইউ ইকুয়াল টু বি ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে কি ইউ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু 1। তাহলে জি ইকুয়ালস টু বি ইকুয়ালস টু 0 বিন্দুতে অসংজ্ঞায়িত তো আমরা বলে দিলাম। এবার এই বিন্দুতে খেয়াল করি, ইউ সমান বি সমান 1 বিন্দুতে আপনি এখানে ইউর মান 1 বসান, আলফা ইন্টু 1 পাবেন, মাইনাস লন ইউর মান বি এর মান 1 বসান, 1-এর উপর 1000 পাওয়ার থাকলে 1 হয়, তাহলে লন 1 পাবেন। আচ্ছা পেলাম, প্লাস বি এর মান কত বসাচ্ছেন, 1 বসাচ্ছেন না, 1 বসালাম, সমান হচ্ছে এইচ। তাহলে কি পাবেন, ক্যালকুলেশন করলে আলফা পাবেন, লন 1-এর মান কত 0, প্লাস 1 পাবেন, প্লাস 1 লিখলাম, সমান এইচ পাবেন। তার মানে আপনি পাবেন যে এইচ মিনিমাম সমান হচ্ছে 1 প্লাস আলফা। এইচ মিনিমাম সমান কত পাবেন, 1 প্লাস আলফা পাবেন। ক্লিয়ার, কি পাবেন, 1 প্লাস আলফা পাবেন। আমরা তো বলেছি ব্যতিক্রমী বিন্দুতে এসটা পাবো এইচ মিনিমাম। তাহলে এই বিন্দুতে তো আমরা কি পাচ্ছি না, মানে কোনো রেজাল্টই পাচ্ছি না। অসংজ্ঞায়িত মানে কি কোনো রেজাল্ট আছে নাই। তাহলে আমরা যেহেতু ব্যতিক্রমী বিন্দুতে রেজাল্টটা পাচ্ছি, যে রেজাল্টটা পাচ্ছি 1 প্লাস আলফাটা আমরা কি লিখলাম, এখানে 1 প্লাস আলফা লিখছে না, ও আচ্ছা এখানে তো প্লাস 1 আছে, বোঝানোর খেলা ছিলাম তো এই জন্য এখানে প্লাস 1 আছে, আমরা তো আলফা প্লাস 1-এ পাচ্ছি। হ্যাঁ রাইট, এইচ মিনিমাম সমান আমরা 1 প্লাস আলফাই পাচ্ছি। আচ্ছা ওকে ফাইন। তাহলে দেখেন আমরা বলেছি ব্যতিক্রমী বিন্দুতে সমাকলন ধ্রুবক এইচ হলো এইচ মিনিমাম এবং এইচ মিনিমাম থেকে এইচ বড় হবে। তাহলে এইচ মিনিমাম থেকে যদি আমার এইচ বড় হয় তাহলে 1 প্লাস আলফা থেকে এইচ বড় হবে, এই কথাটা লিখতে পারি। তাহলে যা নির্দেশ করে দশাতলে ট্রাইজেক্টরি 9 নম্বর সমীকরণটা কি আবদ্ধ, জাস্ট এই কথাটা আপনি একটু বলে দিবেন। তাহলে আশা করি আপনারা এই প্রশ্নটাও বুঝতে পেরেছেন। তাহলে আপনাদের একই প্রশ্নের সাথে অর্থাৎ এই প্রশ্নের সাথে আপনাদেরকে আরও দুটা প্রশ্ন দেখিয়ে দিলাম যে এটাও আসলে আমরা পারবো এবং প্রশ্নটা যদি এটাও আসে আমরা পারবো। বিভিন্ন সালে এসেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রশ্নটা আসতে পারে। তাহলে আশা করি আপনারা এই ক্যাটাগরির প্রশ্ন যদি আমাদের আসে আপনারা উত্তর করতে পারবেন। ওকে ফাইন, ধন্যবাদ। আগামী পর্ব নতুন কোনো পর্বে আপনাদের সাথে দেখা হবে, আলোচনা হবে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল আন্তরিক। ধন্যবাদ সবাইকে।